আমরা লাইভ হয়ে গেছি। Assalamu alaikum everyone. Welcome to our show, Hello Health. Today your host me, Ran Rahman, and And it's me, Abid Mahmoud. আহ, অনেকের দেখা যায় অনেক টেট্রা ক্রিয়েশন নিয়ে অনেক কোশ্চেন থাকে যে আসলে আমরা কি করে থাকি অথবা মানে আমাদের কাজটা কি। বাট আসলে আমরা ইউথদেরকে নিয়ে কাজ করি। ইয়েস, ইউথ ইজ আওয়ার মেইন প্রায়োরিটি। শুধু তাই না, আমরা ইউথদেরকে নিয়ে আপনার বেসিক কিছু প্রোভাইড দিয়ে থাকি, যেটা হচ্ছে ইউর ডেভেলপমেন্ট স্কিলস অ্যাক্টিভিটিস, অ্যান্ড এর মধ্যে তোমাদের আপকামিং ক্যারিয়ারের জন্য এবং পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আমরা হেল্প করে থাকি। এবং আমাদের ক্রিয়েশনে এখন হেলথ উইক যাচ্ছে, আর আজকে আমাদের শোটা এপিসোডের নাম হচ্ছে স্টে ফিট অ্যান্ড And stay হেলদি healthy. ইন দিস কান্ট্রি। So, এপিসোডটার নাম স্টে ফিট অ্যান্ড হেলদি ইন দিস কোয়ারেন্টাইন রাখার মূল উদ্দেশ্য হচ্ছে এখন আমরা যে প্যান্ডেমিক একটা সময়ের মধ্যে কাটাচ্ছি, এখন আমাদের সবার উচিত হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে হেলদি রাখা। কারণ আমরা যতটা হেলদি একটা লাইফস্টাইল লিড করব, সেটা আমাদেরকে অনেক হেল্প করবে আমাদের ইমিউন সিস্টেমটা ভালো রাখার জন্য, বুস্ট করার জন্য। তো আমরা দেখা যায় অনেক সময় মনে করি যে আমরা ঠিক হলাম, তো মেডিসিন দিয়ে সবকিছু রিকভার করা পসিবল। অনেক সময় কিন্তু আপনার বডি থেকে মানে ন্যাচারাল ভাবে আপনি সব রিকভার করা পসিবল। সেটা হচ্ছে আপনি যদি আপনার সময় একটু বের করে রেগুলার কিছু বেসিক ওয়ার্কআউট করেন বাসায়, আপনি যদি ক্লিন অ্যান্ড কিছু হেলদি ফুড কনজিউম করেন, তাহলে কি হবে, ন্যাচারালি আপনার ইমিউন সিস্টেমটা বুস্ট হবে। তো এই হচ্ছে আমাদের আজকের শোর মূল উদ্দেশ্য। আর আমাদের আজকে গেস্ট হিসেবে থাকছে দুইজন, আমাদেরই বড় ভাই, আমাদেরই বড় বোন, অনেকের পরিচিত মুখ, অনেকের প্রিয় মুখ। এবং যারা আমাদের ভিউয়ার্স আছেন ফিটনেস ফ্রিক, তারা অবভিয়াসলি হয়তো চিনবেন। তো আমরা আমাদের গেস্টদের ওয়েলকাম করছি, রাশিদ আহমেদ রবিন ভাইয়া এবং রাহিদা খাতুন জান্নাত ঋতু। হ্যালো, Hi, Ivan. জি আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, হ্যালো কেমন আপু, আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার শো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার শো। Thank কেমন you. আছেন আপনারা? কেমন আছেন সবাই? এই তো ভালো আছি। ভালো আছেন ভাইয়া? যাক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। আচ্ছা ভাই অ্যান্ড আপু, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে এই কোয়ারেন্টাইনে আপনাদের সময়টা কিভাবে কাটাচ্ছেন যদি শেয়ার করতেন। তো প্রথমে চলে আসি রবিন ভাইয়ের কাছে। জি, আমি মানে কোয়ারেন্টাইনের প্রথম কিছুদিন বাসায় ছিলাম, আর এর মধ্যে আমার ছোট একটা জিম আছে, ওটাও অফ ছিল। তো আসলে বাসায় প্রথম তেমন কিছু একটা করা হয়নি, খাওয়া দাওয়া করতাম, মানে ঘুমাতাম, এই পর্যন্তই ছিল। পরে চিন্তা করলাম যে না, আসলে এইভাবে বসে থাকলে আসলে হয় না। যেহেতু আমরা মানে রেগুলার এক্সারসাইজ করি, অনেকদিন একটা লং টাইম গ্যাপ পড়ে গেছে, সেক্ষেত্রে আমি বাসায় এক্সারসাইজ শুরু করলাম। নর্মাল, খুবই নর্মাল সিম্পল এক্সারসাইজ শুরু করলাম বাসায়। তো খাওয়া দাওয়াটা একটু ঠিক করলাম, ঘুম, পাশাপাশি আমার যা কাজ ছিল ওগুলা, মানে অল্প অল্প সবকিছু অল্প অল্প করেছি বাসায়। যাক, আচ্ছা ঋতুপর কাছ থেকে কিছু শুনুন। অ্যাকচুয়ালি আমি তো হচ্ছে মানে কোয়ারেন্টাইন যখন স্টার্ট হলো, তো আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে জিম করব না কিভাবে কি। তো তখন আমি বাসার মধ্যে হোম কিছু ওয়ার্কআউট স্টার্ট করলাম, কারণ আমার যেহেতু মানে ওয়ার্কআউটের প্রতি একটা ফ্যাসিনেশন আছেই। মানে আমরা ওয়ার্কআউট ছাড়া অ্যাকচুয়ালি কোনো দিনও চিন্তাও করতে পারি না। ফ্রাইডে উইদাউট ফ্রাইডে বাকি প্রত্যেকটা দিনই আমরা জিমে যাওয়া আসা করছি। তো কি করলাম, বাসায় কিছু স্পেসিফিক রুটিন মানে করলাম, যেটা জাস্ট ব্যাক ডে, চেস্ট ডে, তারপর লেগ, সিঙ্গেল লেগ স্কোয়াট, এগুলো করলাম। আর ডায়েটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল এই 3 মাস কোয়ারেন্টাইনে। ডায়েটটা, কারণ আমরা তো বাসায় বসে তো আর মানে অ্যাটলিস্ট আমরা এটাই করতে পারি যে ফ্যাটটা আর কি কিভাবে নিজেকে কন্ট্রোলে আনা যায় অ্যাকচুয়ালি। সো এই ডায়েটটা ফলো করা হয়েছে, আর এই যে কিছু হোম ওয়ার্কআউট করলাম। আচ্ছা, আচ্ছা, কাইন্ডলি আমরা যারা ভিউয়ার্স আছি, সবাই আমরা তাদের এই লাইভটা শেয়ার করে দিই, এবং যদি আপনাদের ভাইয়া বা আপুর কাছে কোনো কিছু জানার থাকে অবভিয়াসলি আপনারা কমেন্ট সেকশনে তা জানিয়ে দিন। আম, ভাইয়া আপু আপনার দোনোজনের কাছে আমার মানে একটা সেম কোশ্চেন আছে। আপুরা তো ওয়েট লিফটিং এ চ্যাম্পিয়ন হয়েছেন,
হুম, 2018-এ। হ্যাঁ আর ভাইয়া অনেক গেম 2008 খেলেছেন 2000, জি হ্যাঁ, আর ভাইয়াও গেম খেলেছেন 18, 2017, হ্যাঁ 18। হ্যাঁ 18। তো হ্যাঁ, তো ভাইয়া আপু আপনাদের এই জার্নিটা কিভাবে শুরু হলো, ফিটনেস জার্নি? আগে আমরা আপু ভাইয়ার আপনি কাছে আগে চলে বলেন। যাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি আপু, আগে আমি আচ্ছা জি বলেন। বলেন অ্যাকচুয়ালি বলেন। 2018 এ যে পাওয়ার লিফটিং কম্পিটিশন হবে এটা একদমই আমাদের কারো জানা ছিল না, কারণ আমাদের পাওয়ার লিফটিংটা একদম ওই সময় নতুন আসে। তো আমি যখন ওয়ার্কআউট স্টার্ট করি 2017-এ, অ্যাকচুয়ালি আমার অনেক বডি ওয়েট বেশি ছিল। তো আমি ওয়ার্কআউট করতে যখন স্টার্ট করি, তো আমার ওয়েটের প্রতি, লিফটিং এর প্রতি একটা ভালোবাসা ছিল, কেন আমি জানি না। তো খুব ভালো লাগতো, লিফট করতাম। তো যখন 2018-এ পাওয়ার লিফটিং কম্পিটিশন শুনলাম মেয়েদের, আমাদের অ্যাকচুয়ালি 19-এ বডি বিল্ডিংটা আসছে মেয়েদের, তার আগে হচ্ছে 18-এ কেউ কোনো কম্পিটিশনই হয়নি। তো এনে যখন হলো তখন পার্টিসিপেট করলাম। আর তখন মানে ওইখানে আমাদের তিনটা হলো স্কোয়াট, বেঞ্চ অ্যান্ড ডেডলিফট, যেটা পাওয়ার লিফটিং আমাদের মেজর তিনটা করতে হয়। তো ওইটাতে আমি লিফট করলাম, তারপরে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে উইনার হলাম। তা আমাদের মেয়েদের যে সিস্টেম ছিল ওপেন ক্যাটাগরিতে, ঠিক আছে, আমাদের মেয়েদের ওপেন ক্যাটাগরি বলতে আমাদের ওয়েট যে কোনো মেয়েদেরই থাকবে, মানে সব মেয়েদের পার্টিসিপেট করতে পারবে একটা ক্যাটাগরিতে। তো এখন সেটা আইপিএস পয়েন্টে কাউন্ট হয়। তো তারপরে আমরা 2019-এ যখন 18-এ চ্যাম্পিয়ন হয়ে গেছি, তখন আমাদের কিন্তু বাংলাদেশের কোচ মানে পাওয়ার লিফটিং এর এক্সট্রা ভাবে ছিল না। তো আমরা কি করলাম, আমরা আমাদের, আমার সাথে আরো 4 জন আছে, আমরা একসাথে ওয়ার্কআউট করি, আমাদের লিফটার। তো আমরা মানে আমরা সবাই মিলে একসাথে কিছু ওয়ার্কআউট, মানে আমাদের বডি বিল্ডিং আর পাওয়ার লিফটিং আমরা সব মিলাই ফেলি, ঠিক আছে। পাওয়ার লিফটিং এর রুটিনটা পুরো ডিফারেন্ট, আমরা তখন বুঝতে পারিনি অ্যাকচুয়ালি। এই জন্য আমরা ইনজুরিতেও মানে সাফার করছে। তো এখন 90 যখন কম্পিটিশন ছিল, তখন আমরা আর কি এটা সবকিছু ফলো করলাম, তারপর কিছু রুটিন ফলো করলাম। তো তারপর আমরা 19-এ কম্পিটিশন করলাম, আচ্ছা 2019-এ। আপু, ওই তারপর আমি টাইমে সেকেন্ড। তাহলে, ওই টাইমে মানে আপনাদের ট্রেন করার মতন কেউ ছিল না, আপনারা নিজেরা সেলফ ট্রেন না, করছেন? আমাদের এখনো এখনো পাওয়ার লিফটিং ট্রেনিং এর জন্য কোনো স্পেসিফিক কেউ নাই কিন্তু, আচ্ছা ঠিক আছে। আমরা, হ্যাঁ, আমরা নিজেরাই ট্রেনিং কিছু করার মতো কেউ ওয়ার্কআউট, নেই। হ্যাঁ আছে, কিছু কিছু আছে, কিন্তু মানে অ্যাকচুয়ালি একদম নতুন তো গেমটা, 2018-19 একদম নতুন, আস্তে আস্তে আরো হবে ইনশাল্লাহ। ভাইয়ার থেকে শুনে ফেলি তাহলে, ভাইয়ার স্টোরিটা। আমার স্টোরিটা হচ্ছে, আমি 2004 একবার একটা জিমে অ্যাডমিশন নিয়েছিলাম। ওখানে অনলি 1 মান্থ করা হয়েছে আর কি। তারপরে ওইভাবে করা হয়নি, বাসার মধ্যে আর কি যতটুকু পসিবল ওই যে পুশ আপ মারা অথবা ডাম্বেল কাল মারা, এগুলা এগুলা করা হইতো। তো 2007 কিংবা 2008 আমার মানে ওরকম ভাবে খেলা মনে আসতেছে না। তো আমি জিমে ভর্তি হই, ভর্তি হয়ে এক্সারসাইজ শুরু করি। 2009 সালে আমি একটা কম্পিটিশন করি, স্বাধীনতা দিবস বডি বিল্ডিং কম্পিটিশন। ওখানে আমি ফার্স্ট হয়েছিলাম মেবি বা সেকেন্ড, এই টাইপের কিছু একটা, মনে নেই। আমার সাথে ছিল হচ্ছে আমাদের খুবই ক্লোজ একটা বড় ভাই ছিল, জিকো ভাই, আর কে কে জানা ছিল। তো ওখান থেকে স্টার্ট হয়েছে, 11 পর্যন্ত আমি কন্টিনিউসলি করে গেছি। তারপর আমার মানে ব্যক্তিগত কারণে আমি বডি বিল্ডিং ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে আবার 2018 সালে মিস্টার মার্সেল খেলা হবে, তখন আমি আবার মানে দেখি যে আমার যারা পরিচিত ছিল তারা কম্পিটিশন করতেছে, খুব ভালো অবস্থানে আছে। তো আমার মধ্যে আবার ওই ইয়েটা জাগে যে আসলে আমারও করা উচিত। তো সেক্ষেত্রে আমি স্টার্ট করছি, তখন স্টার্ট করে 75 কেজিতে আমি সেকেন্ড হয়েছি। সেকেন্ড হওয়ার পরে তারপর আমি আর কি এর পরের বছর আবার যখন হয়েছে মিস্টার মার্সেল, সেখানেও আমি কম্পিটিশন করছি, সেখানেও 75, এবার থার্ড ছিলাম। তারপরে আবার ন্যাশনাল গেম হইলো, ওই ন্যাশনাল গেমে আমি 75 আবার থার্ড হয়েছি। এই আপাতত এই যাক, পর্যন্তই আহ চলছে। দুজনের স্টোরি শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন থাকবে আমার ঋতু আপুর কাছে।
যে মানে যখন লাইক 17-এ ওয়ার্কআউট স্টার্ট করে তখন কি কখনো চিন্তা করেছিলেন যে লাইফে কখনো আমি কোনো বডি বিল্ডিং কম্পিটিশন অর পাওয়ার লিফটিং কোনো কম্পিটিশন করবো এরকম কিছু? অ্যাকচুয়ালি যখন আমি 17 এ ওয়ার্কআউট স্টার্ট করি তখন আমি অনেক মানে বডির ওভারওয়েট ছিল। আমি 75 কেজি বডি ওয়েট ছিল তখন, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি জিম জয়েন করেছিলাম আর কি আমার ওয়েট লুজ করার জন্য। হুম। তো আমি আমার ওয়েট 6 মান্থে 55 কেজিতে চলে আসি, মানে 75 থেকে 55 এ। তখন অ্যাকচুয়ালি আমি কোনো 55। চিন্তা করিনি যে আমি কোনোদিনও কম্পিটিশন করব বা কিছু। আর আমার এই যে ওয়েটের প্রতি যে ভালোবাসা এটা অটোমেটিক্যালি আসছে, মানে আমার কোনো কম্পিটিশনের জন্য আমি ট্রেনিং করিনি। যখন আমি 18-এ কম্পিটিশনটা হলো আমি জাস্ট এমনি গেছি যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা কম্পিটিশনে যাই, ভালো লাগছে। আর যেহেতু পাওয়ার লিফটিং কম্পিটিশন, তো আমি সবসময় এটার প্রতি একটা ভালোবাসা ছিল, ওইভাবেই আমি ওখানে করি, পার্টিসিপেট করি। আমি আপুর তো গেম ভালোবাসা থেকে দেখছি, একটু মিরাকেল হয়ে গেছে, আপুর গেমটা আমি 18-এ ওখানে লাইক ছিলাম, পার্টিসিপেট করেই উইনার। ওখানে হ্যাঁ, ছিলাম, আমি দেখেছি আপুর গেমটা, মানে আপু ফার্স্ট ফার্স্ট হওয়ার মতোই ক্যাপাবল ছিল ওই টাইমে। 2018, হ্যাঁ আপনি ছিলেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম। আচ্ছা। আমি মানে প্রত্যেকটা গেমেই আমি ওখানে যাই। একটা ছেলে আছে সিফাত নাম করে, তারপরে আমাদের একটা আন্টি আছে না, শাম্মী নাসরিন, ইয়েস ইয়েস। ওনারা আমাদের এখানে এক্সারসাইজ করে, মানে আমার জিমে এক্সারসাইজ করে। তো ওনাদের জন্য আমি আর কি যাওয়া। আচ্ছা, সবাই আমরা যারা ভিউয়ার্স আছি কাইন্ডলি আমরা পোস্টটা শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করে দিই, এবং আমরা ভাই আর আপুর জন্য যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমরা কমেন্ট সেকশনে তা জানিয়ে দিই। রবিন ভাইয়া, আপনার তো একটা জিম চালাচ্ছেন, আর যেটা জি মিরপুরে 60 ফিটে। জি জি। আচ্ছা ভাইয়া, ভাইয়া আপনার কাছে কোশ্চেনটা হচ্ছে ফিট অ্যান্ড হেলদি লাইফস্টাইল করতে হলে এই প্যান্ডেমিক টাইমে সেজন্য কি করতে হবে? আহ, আসলে ভাইয়া এই টাইমটা আসলে মানে অনেক মানে সেন্সিটিভ মোমেন্ট। এখন এই টাইমে আপনার বেশি ওয়ার্কআউট করা যাবে না। জিমে আপনারা যখন যাবেন বা যারা দেখতেছে আমাদের এই লাইভ ভিডিওটা, জিমে যাওয়ার পর খুবই অল্প অল্পর মধ্যে কিছু এক্সারসাইজ আছে যেগুলা করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়, এবং কার্ডিও সেকশন যেটা আছে এটাও করবে। এইগুলা করলে আপাতত মনে করেন যে এখন তো আর ওইভাবে বডি বডি ওইভাবে এক্সারসাইজ করা পসিবল না। আর জিমে যেহেতু যাবেন আপনি, আপনার মতো আমার মতো আরো উম মানুষ লোকজন যাবে, তো সবাই অনেকে জিমে যে গল্প করে। আমরা যে মানে কাজটা করতেছি সেটা হচ্ছে জিমে আপনারা আসেন, বাট কোনো গল্প করবেন না, যার যার মতো এক্সারসাইজ করবেন খুবই অল্প। যখন রুটিন দিচ্ছে, ট্রেনারকে বলে বলে দেওয়া আছে যে অল্প রুটিন দিবেন, অল্প এক্সারসাইজ করবেন, ছোট্ট রুটিন দিবেন, এর মধ্যে আর কোনো গল্প হবে না। কিছু কিছু এক্সারসাইজ আছে কমন, এগুলো করার পরে সে চলে যাবে। এইভাবে মানে মেনটেন করতেছে আপাতত। সেক্ষেত্রে হেলদি থাকার জন্য যদি ডায়েটের সাইডটা বলি, সেক্ষেত্রে কি বলতে চান? ফুড ডায়েটটা হ্যাবিটটা। আসলে এক্সারসাইজটা, হ্যাঁ ফুড হ্যাবিটটা আসলে আমরা মানে যখন একজনকে ডায়েট দিই, বেসিক যে ডায়েটটা থাকে সেটা হচ্ছে আপনার আমি যে ডায়েটটা মানে শেয়ার করি, সকালবেলা হচ্ছে আপনার ওটস থাকবে, অ্যালমন্ড বাদাম থাকবে 2-3 পিস, তারপরে হচ্ছে যে একটা ফ্রুটস থাকবে, ধরেন অ্যাপেল থাকতে পারে। আর 11টা মানে 2 ঘন্টা পর একটা মালটা দেই। আর হচ্ছে দুপুরে রাইস দেই, জাস্ট অল্প একটু রাইস, সাথে সবজি থাকে, চিকেন থাকবে। বিকেলে আরেকটা ফ্রুটস দেই, যেমন সেটা পেয়ারা হতে পারে, আমড়া হতে পারে, ভিটামিন সি জাতীয়। আর রাতের বেলা হচ্ছে অনলি সবজি খেতে দেই, সবজি আর হচ্ছে ফিশ, এছাড়া আর কিছুই না। মানে এইভাবে বেশি একটা ডায়েট তৈরি করে ওনাদেরকে দেই, মেম্বাররা যারা আসে। আপাতত বর্তমান সিচুয়েশনের জন্য ওনাদের মানে মেম্বারদেরকে বলা হয়েছে যে বর্তমান সিচুয়েশনে
কোনো মতে যদি এই সময়টা পার করেন আপনারা এইভাবে চলে, এতটুকু এক্সারসাইজ করেন, এতটুকু খাবার খান, বাইরের খাবারটা এই মুহূর্তে অ্যাভয়েড করেন, বাইরের খাবার খায়েন না, মানে এইভাবেই চলতেছে আর কি। হ্যাঁ, আর মানে আচ্ছা ভাইয়া, আরেকটা কথা হচ্ছে, জি বলেন। মানে এখন তো হচ্ছে যে সময়টার ভিতর যাচ্ছি আমরা, লাইক প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভিটামিনস এন্ড মিনারেলস এর একটা নিডস আছে। তো লাইক হ্যাঁ অ্যাজ এ হিউম্যান রেগুলার যদি এক করে মাল্টিভিটামিন নেওয়া যায়, তাহলে কি এটা হুম মানে লাইক অ্যাজ এ ডেইলি সাপ্লিমেন্ট এটা কি খারাপ হবে? কারণ হুম আমাদের কিন্তু যে সোর্স থেকে হচ্ছে ভিটামিনস এর মিনারেলস দরকার আমরা কিন্তু পাচ্ছি না। পাচ্ছি না তো যাতে ল্যাকিংসটা না পূরণ হ্যাঁ, হয় এটা নিতে এজন্য পারবে, কি এটা নিতে পারবে, আচ্ছা এটা রেগুলার নিতে পারবে। আহ, আচ্ছা আচ্ছা ঋতুর ওপর কাছে আমার নেক্সট কোয়েশ্চেন থাকবে। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে লাইক আমাদের কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অনেক মেয়ে আছে, অনেক মানে ফিমেল কিছু পার্সন আছে যারা বাসায় ন্যাচারালি ওয়েট লুজ করতে চাচ্ছে। তো তারা কিভাবে বাসায় ন্যাচারালি ওয়েট লুজ করতে পারে এই বিষয়ে যদি কিছু বলা যায়। অ্যাকচুয়ালি আমি যেটা বলি যে বাসার মানে ফিমেল আর মেল না, সবাই আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সেম ইকুয়ালি। এখন ন্যাচারালি যদি ওয়েট লুজ করতে চায় সবসময় কার্ডিওটা করতেই হবে। এটা বাসায় থাকলে আমরা স্কিপিং করতে পারি, আমরা কিছু অ্যাবস ওয়ার্কআউট করতে পারি। আর যেটা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট লাইক স্কোয়াট, তারপর হচ্ছে স্কোয়াটের অনেক ডিফারেন্স ওয়ার্কআউট আছে, যেমন সিঙ্গেল লেগ স্কোয়াট গুলো যেগুলো আছে, তারপরে মোবিলিটি কিছু ওয়ার্কআউট করতে পারি। তারপরে এই আর ডায়েট তো মেইন, মানে আমাদের বাসায় থাকলে অবভিয়াসলি কিছু কম নিতে হবে, ফাইবার জাতীয় খাবারটা একটু বেশি খাওয়া উচিত, ভিটামিনস আর মানে বেশি আমাদের প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন খাবারে যদি মানে ভেজিটেবলস অনেক থাকে, এটা আমাদের একদম খেয়াল করতে হবে। যদি আমি ওয়েট লুজ করতে চাই তাহলে আমাদের কার্বস কম নিয়ে আমাদের ভেজিটেবলস, তারপর ভেজিটেবল হচ্ছে ফাইবার, হ্যাঁ মিনারেলস, এইসব জাতীয় ফুড বেশি খাওয়া উচিত আমার মনে হয়। কারণ আমাদের ওয়েট লুজের সবচেয়ে, যদি আমি আচ্ছা চিন্তা করি ওয়েট লুজ করতে যাবো, সবার আগে ডায়েট ছাড়া কখনোই ওয়েট লুজ হবে না। আর কার্ডিও মাস। সেটাই, এর জন্যই বলা হয়েছে আসলে আচ্ছা আমি 70% মনে করি ডায়েট, যে 30% ওয়েট লিফটিং। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে ওয়েট লুজের যেরকম হচ্ছে ডায়েটটাও লাগে, যেরকম হচ্ছে কার্ডিওটাও লাগে, এরকম কিন্তু ওয়েট লিফটিং এর প্রয়োজন আছে। কারণ উইদাউট হ্যাঁ ওয়েট লিফটিং অবশ্যই, আমার বাসায় মতে আমরা আমি যদি মনে করি যে বাসায় ওয়েট থাকি লুজ করা তাহলে তো, পসিবল। হ্যাঁ বাসায় থাকলে তো আমরা ওয়েটটা লিফট করতে পারছি না, তখন আমাদের বাসার মধ্যে হ্যাঁ, কিছু এটা তো করতে হবে। ন্যাচারাল ওয়েতে করতে হ্যাঁ হবে, হ্যাঁ নর্মালি। হ্যাঁ, আর যদি জিমে জিমে যদি যায় অবভিয়াসলি ওয়েট তো লিফট করতেই হবে মা। আচ্ছা আচ্ছা রবিন ভাইয়ার কাছে আমার আমার নেক্সট একটা কথা কোয়েশ্চেন ছিল এখানে, একটু সিমিলার কাইন্ড অফ। আমার একটা কোশ্চেন ছিল, আচ্ছা কোশ্চেন না সরি, আমার একটা ইয়ে ছিল যে মানে আপনি চাইলে বাসায় বসেও আপনি ওয়েট লুজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে হবে কি আপনার স্কিন লুজ হয়ে যাবে। জিমে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে স্কিনটা টাইট রাখে, সে বডির টোন চেঞ্জ করে ফেলে। ওয়েট লিফটিং করলে বডির টোন চেঞ্জ করে ফেলে, বডি শেপে এসে হ্যাঁ, পড়ে। বাট আপনি যদি মানে বাসায় বসে করেন আপনার সম্ভব, কিন্তু আপনার স্কিন লুজ হয়ে যাবে। বাসায় ওয়েটটা লুজ করলে ওই তো মানে আমাদের জাস্ট বডি থেকে কিছু ফ্যাট লুজ হবে। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ, জিমেই যাওয়া উচিত। এটা হচ্ছে আমার যাওয়া ফার্স্ট উচিত। আগেই বলবো, আমি বাসায় কখনোই প্রেফার করি না, আমি জিম সবসময় জিমের প্রতি আমার ফ্যাসিনেশন আগেই বলা হয়েছে। এই লকডাউনের মধ্যে আমি বাসায় জিম, লকডাউনের আগে আমি কিছু ওয়েট বার আমি বাসায় নিয়ে আসছিলাম, মানে কয়েকদিন করার পরে আমার মানে হচ্ছে না, মানে আমাদের এক্সারসাইজ তো হেভি ওয়ার্কআউট হচ্ছে না, ওয়েট দিয়ে করি আমরা। আমি কি করতাম, লকডাউনের মধ্যে আমার বাইক ছিল, আমি বাইক নিয়ে চলে গেছি জিমে, আমার পাশেই বাসা, 5 মিনিট লাগে হয়তো বাইক দিয়ে গেলে। তো আমি ওখানে যেয়ে আমি একা ছিলাম, চাবি নিয়ে জিম খুলে একা এক্সারসাইজ করে তারপর চলে আসছি বাসায়। আমার জন্য এটা সুবিধা হয়েছে, এটা নিজের জিম থাকাতে। আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছিল কোয়ারেন্টাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রবিন ভাইয়ের কাছে আমার সেম টাইপের একটা কোয়েশ্চেন থাকবে। সেটা হচ্ছে অনলি ফিটনেস ইনথুসিয়াস্ট যারা আছে
তো ফিটনেস ইনথুসিয়াস্টরা অনেকে কিন্তু এখন জিমে যেতে পারছে না বা যাচ্ছে না অনেকে। তো তারা কিভাবে বাসায় মানে মাসেল গেইনটা মোটামুটি ঠিক রাখতে পারে, মোটামুটি বাসায় যে আপনি মানে যাতে মাসেল যেহেতু লুজটা আপনি না বললেন হয় আর কি? বাসায় এক্সারসাইজ করলে হবে হচ্ছে কি ভাইয়া আপনার আমরা যখন জিমে এক্সারসাইজ করি তখন আমাদের মাসেল গুলা কিন্তু মানে পাম্প করে, বাট বাসায় এক্সারসাইজ করলে তেমন ভাবে পাম্প করবে না। বাট আপনি বাসায় করা যাবে, সেক্ষেত্রে আপনি নর্মাল যে এক্সারসাইজ গুলো আছে যেগুলো বাসায় করা যায়, যেমন আপনার যে স্কোয়াট বললো আপু, এগুলো করা যাবে। তারপর মিলিটারি প্রেস, বারবেল মানে বাইসেপ কার্ল যেটা বাইসেপের জন্য, এগুলো করা যাবে। পুশ আপ দিতে পারবেন বা কোথাও চিন আপ মারার কোনো জায়গা থাকলে সেটাও করতে পারবেন। কিন্তু জিমের যে ব্যাপারটা, জিমের মতো হবে না বাসায় কখনো। আর বাসায় বাসায় আপনি আমি ফিট একটা থাকতে কথা পারবেন, আছে সুস্থ এখানে, থাকতে পারবেন। আমি একটা কথা বলি, আমি বাসার মধ্যেও কিন্তু আমার মাসলটা ধরে রাখছিলাম। ঠিক আছে, কিভাবে? আমি যেহেতু ওয়েট লিফট করতে পারতেছিলাম না, সেজন্য আমি কিছু স্কোয়াট ছিল যেটা সিঙ্গেল লেগ স্কোয়াট, লাইক স্কোয়াট, হুম হুম। তারপর হচ্ছে শাম স্কোয়াট, হ্যাঁ, আমি এগুলোর উপরে ফোকাস করছি। তারপর হচ্ছে আপনি হ্যান্ডস্ট্যান্ড পুশ আপ, হিন্দু পুশ আপ, এগুলো পুশ আপ কিন্তু মাসলসটা আপনার ধরে রাখবে। তো এরকম কিছু কিছু মানে ওয়ার্কআউট আছে যেগুলো আমাদের মানে মাসল লুজ, মানে আমাদের যেটা আর কি ক্ষতির থেকে অ্যাকচুয়ালি মানে আমরা ধরে রাখতে চাই, সেটা হেল্প করবে অবভিয়াসলি। আমি সেটাই বলতেছিলাম যে আপনার মানে আপনি ধরে রাখতে পারবেন, বাট আমরা জিমে যে হুম, যেইভাবে এক্সারসাইজ করি ওই জিনিসটা হবে না আর কি। বাট এটা বাসায় আপনি হবে না বাসায়। এক্সারসাইজ করে হ্যাঁ ঠিক থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। কিন্তু ভাই এই যেমন এই করোনা ভাইরাসে তো সবাই আর সাহস করে বের হয়ে যেতে পারতেছে না, তাই না? আমাদের মতন আর কয়জনের আর কি থাকে যে বের হয়ে চলে যাব, যা হওয়ার হবে। এটা চিন্তা করতে অনেকেই বাসায় আছে, সেজন্য আর কি বলা। হ্যাঁ সেটাই সেটাই। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি যদি সব সেফটি আমরা মানে ধরে রাখি, সেফটি করে জিমে গেলে আমার মনে হয় না কোনো মানে প্রবলেম হবে অ্যাকচুয়ালি, যেমন মানে মাস্ক। আমি মানে এখন মানে করোনা ভাইরাস তো আপনার আমাদের দেশে অলমোস্ট 3 মান্থ বা এর বেশি হবে। মানে আমার কোথাও শুনতে পাইনি আমি যে মানে যারা এক্সারসাইজ করে তাদের এরকম মানে ভাইরাস অ্যাটাক করছে বা এরকম কিছু একটা, আমি এটা হুম শুনতে হুম। পাইনি। আমাদের জিমে যারা আসছে আমাদের মেম্বার সবাই যার যার সেফটি নিয়ে আসে। মাস্ক থাকে আপনার, যখন তাদের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয়, ব্রিথ নেওয়ার প্রয়োজন হয়, তখন তারা জানালার সামনে যেয়ে ব্রিথটা নিয়ে তারপর আবার আসতেছে, আবার মাস্ক পরেই এক্সারসাইজ করতেছে যার যার মতো। বাট কারোর সাথে কেউ কথা বলতেছে না, হয়তো বা আচ্ছা কথা ভাই, বললো এখানে আমাদের আমার কাছে। জি বলেন। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল আমার, কোশ্চেন টু অ্যাডভাইস, লাইক আমরা কিন্তু মাস্ক পরে জিমে ওয়ার্কআউট করাটা মানে অসময় অনেকে বলে বা অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়তো উচিত না। আমরা আমাদের নিজেদের সেফটির জন্য করছি, কিন্তু মাস্ক হ্যাঁ পরলে দেখা যাচ্ছে কি মানে ব্রেথিং এর নিজেদের প্রবলেম যে হয়। কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করছি এটাই নিজেদের, হ্যাঁ অনেকের ব্রেথিং প্রবলেম হয়, কারণ ওয়েট লিফটিং এর সময় কিন্তু হ্যাঁ। বা রানিং এর সময় ব্রেথিং কিন্তু ব্রেথিং, হ্যাঁ। অটোমেটিকলি আমাদের কিন্তু একটু মাস্ক প্রবলেম হয় নর্মাল ডেইজে, কিন্তু এখন মাস্ক পরে মাস্ক যদি কাজটা পরে করে তাহলে কিন্তু মাস্ক অনেকের। পরে মাস্ক পরে আসলে মানে এক্সারসাইজ ওইভাবে করা যায় না। ওটার জন্যই আপনার মানে যে ব্রিথটা নিতে হয়। মাস্ক পরে এক্সারসাইজ করলে কি হয়, অনেক সময় ব্রেনে অক্সিজেন পৌঁছায় না, তখন সে সেন্সলেস হয়ে যাবে যদি ব্রেনে অক্সিজেন না পৌঁছায়। সেই জন্যই হুম। আপনার আমি বলে দেই যে যাদেরকে যারা এক্সারসাইজ আমাদের মেম্বার আছে, আমি বলে দিই মানে যখনই সম্ভব হয় আপনারা অক্সিজেনটা নিয়ে নেন। হয়তো মাস্ক খুলে যেখানে আশেপাশে লোকজন নেই ওখানে দাঁড়িয়ে একটু খুলে ভালো করে নিঃশ্বাসটা নিয়ে নেন। আমি যেটা করি, যখন আমি সেটা করব ওই টাইমে মাস্কটা একটু মানে মানে মুখ থেকে সরাই মারি, তারপর আবার মাস্ক ইউজ করি, কারণ ব্রেথিং তো অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা সবাই তো এখন সব শ্বাসটা একটু অফ, তারপরে করি, এটাই করা ছাড়া আর কিছু সবচাইতে আমি ভালো দেখি না। হয় জিমে যে মানে আমরা তো জিমে যাই, কথা বলি, গল্প করি, এক্সারসাইজ করি। তো এই এই মুহূর্তে আপনার মানে জিমে যে কথা বলা উচিত না কারোর সাথে, যত দ্রুত সম্ভব জিম থেকে বের হয়ে যাওয়া উচিত। এক্সারসাইজ শেষ করে জিম থেকে বের হয়ে যাওয়া উচিত। হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ভাইয়া আপুর কাছে আমার একটা কোশ্চেন আছে, দুজনের জন্যই। যেটা আর কি দেখা যায় যে অনেকের ক্ষেত্রে
2-3 মাস জিম করার পর বা কিছুদিন জিম করার পর তারা সেই সেলফ কনফিডেন্সটা ছেড়ে দেয়, মানে পারবে না, হবে না, অথবা দেখা যায় যে একটা লোক 2 মাস জিমে গিয়েছে, পরে আর তাকে জিমে দেখা যায় না। এটা রিজনে অনেক পিছনে কারণগুলো আছে, কিন্তু অনেকে বেশিরভাগই যেটা থাকে যে তারা আর কি সে এফোর্টসটা দিয়েও তার সেই দেখতে পারে না, চেঞ্জেসটা দেখতে পারে না। সেক্ষেত্রে আসলে কি করা উচিত? আগে ভাইয়ার কাছে আমি চলে যাই। যদি বলি, আচ্ছা ঠিক আছে, আগে ভাইয়া বলেন। এক্সারসাইজটা ভাইয়া হচ্ছে সবচাইতে বড় হচ্ছে ধৈর্যের ব্যাপার, প্রচন্ড ধৈর্যের ব্যাপার এক্সারসাইজ। আমরা যারা এক্সারসাইজ করি বা জড়িত আছি, এটা প্রচুর ধৈর্যের ব্যাপার, প্রচুর কষ্টের ব্যাপার। সবাই এই কষ্টটা করতে পারে না, সবার এই ধৈর্যটাও নাই। আমাদের যেমন এটা ভালোবাসা হয়ে গেছে যে না, আমরা একদিন জিমে না গেলে আমাদের মানে ভালো লাগতেছে না, মানে একটা নিজের মধ্যে একটা কাজ করে, সংকোচ বোধ কাজ করে যে কেন গেলাম না, ইস নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা জিনিস কাজ করে। সবার মধ্যে এই ভালোবাসাটা থাকতে হবে, যখনই তার মধ্যে এই ভালোবাসাটা থাকবে তখনই সে ওই 2 মাসের মধ্যে চেঞ্জ করতে পারবে, যদি সে রেগুলার মেনটেন করে খাওয়া দাওয়া, ঘুম, এক্সারসাইজ এগুলো মেনটেন করে, অবশ্যই 2 মাসে অনেক কিছু পসিবল। কিন্তু এখন আমি একদিন গেলাম, 3 দিন গেলাম না, বা আমাকে ট্রেনার যে রুটিন দিল আমি ওটা না করে অন্য আরেকজন করতেছে ওটা দেখে আমি ওটা করলাম, ওইভাবে তো আসলে পসিবল না। এই জিনিসটা সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে থাকতে হবে, আপনার খাওয়া দাওয়া করতে হবে, ঘুমাতে হবে, এক্সারসাইজ ঠিক মতো করতে হবে, ভালোবাসতে হবে, এটার প্রতি ভালোবাসা আসতে হবে। ভালোবাসা না আসলে আপনার এই মানে আপনার পরিবর্তন পসিবল না। আপু এবার বলেন আপুর এখন। থেকে শুনি। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যারা যে জিম বল। করি তাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, ঠিক আছে? লাইক আমরা কোন আড্ডা মারতে পারি না ফ্রেন্ডদের সাথে, সবচেয়ে বড় হ্যাঁ হ্যাঁ। স্যাক্রিফাইস। বাঙালি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে আড্ডা, ঠিক আছে? আমি যতটুকু জানি, আমার ফ্রেন্ড বলেন, আমি জিমে যাই যায় অনেকে দেখছি আড্ডা আমার দেয়। হ্যাঁ, ওদের আড্ডাটা মিস হবে দেখেই ম্যাক্সিমাম মানুষ জিমে কয়েকদিন যায়, তারপরে যায় না। এখন আমি 7 দিনে যদি 2 দিন জিম করি, অবভিয়াসলি আমার বডিতে ইমপ্রুভমেন্ট এত তাড়াতাড়ি আসবে না। আর তাদেরকে জিজ্ঞেস করে বলবেন অনেক ওয়ার্কআউট করছি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের হার্ড ওয়ার্কিং এ ল্যাকিং ছিল 100%, তারা কোনো রেজাল্ট পায়নি। আর সেই জন্যই তাদের জিমের মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। যদি কেউ নষ্ট ডেডিকেটেড হয়ে যায়। থাকে, কেউ হার্ড ওয়ার্ক করে, স্যাক্রিফাইস করে, সবকিছু রুটিনে রাখে, অবভিয়াসলি মানে বাধ্য বডি চেঞ্জ হইতে, বা আপনি পাওয়ার লিফটিং বাদ- বলেন, বডি বিল্ডিং বলেন, যাই বলেন, সেটা মন থেকে করবে, আপনার স্যাক্রিফাইস হবে, ভালোবাসতে হবে, অবশ্যই আপনি চেঞ্জেস পাবেন। পৃথিবীতে এটা নাই যে চেঞ্জেস হবে না। আমার ক্ষেত্রে আমি যেটা ফলো করছি, আমি সব শুরু থেকে, আমার বডি বিল্ডিং শুরু থেকে আমি ফলো করছি যে আমার থেকে বেটার, আমি তাকে ফলো করছি, আমি তার সাথে এক্সারসাইজ করছি, তার সাথে এইভাবে এক্সারসাইজ করছি। সে একটা সেট করছে, ধরেন 10 reps করছে, আমি ওটা কাউন্ট করছি, কাউন্ট করে আমি মনে মনে আমি ওটা তার থেকে 2টা মানে বেশি হইলেও রেপস মারছি আমি, কিন্তু সেটা আমি মনে মনে রাখছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, মানে ওই ডেডিকেশনটা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, মানে আমার গোল থাকতে হবে একটা, যে কিন্তু আমার এর ভাইয়া থেকে বেটার অনেকে হইতে দেখি হবে। যে, আচ্ছা, জি বলেন। কিন্তু ভাই অনেকে দেখি যে লাইক জিমে এই যে একজনের তো বললেন যে রেপসটা বেশি আপনি মেরেছিলেন, কিন্তু অনেকে দেখি যে এটা দেখা দেখি যে ওয়েট লোডটা নিতে পারবে না, সেও দেখি ইগো লিফটিং করা শুরু করে, যার জন্য কিন্তু ইনজিওর হয়ে যায় অনেক সময় জিমে। হ্যাঁ। জি। আচ্ছা ভাইয়া, তো ইগো লিফটিং তো করা যাবে না অবভিয়াসলি, যার বডির যেরকম Obviously, হ্যাঁ। ক্যাটাগরি, বডি আমরা যতটুকু সে আমরা ওয়েট লোড নিতে লিফটিং পারবে করব, তার হ্যাঁ অনুযায়ী। লিফটিং করবো এতটুকুই যখন আমাদের মানে একটা ওয়েট দিয়ে যেটাতে 5 থেকে 6 reps করতে পারতেছি, সেটার থেকে 8 উইকস 9 উইকস ট্রেনিং করার পর আমি একটা পিয়ার অ্যাটেম্প নিতে পারি, যেটা আমার হাত, ঠিক আছে? 10 উইকস মিনিমাম। তারপর মানে আমরা নিজের অ্যাবিলিটিটা বুঝে তারপর আমরা ওয়েটটা ইনক্রিজ করবো। না, এখানে এখানে কাউন্ট আছে। যেমন আমি হচ্ছে 10 উইকস আগে একটা 1 rep ম্যাক্স করছি, ঠিক আছে? সেটার থেকে আমি 10 উইকসে 50%, 70% দিয়ে রেপস করবো, ওকে? দিয়ে এই এই এটা করার পর 10 উইকস আর 12 উইকস পর আমি একটা মানে আমার পিয়ার মানে আমার পার্সোনাল করার জন্য একটা অ্যাটেম্প নিব। সেটা আমার এটা মেনটেন করতে পারলে কখনোই হেভি লিফটিং এ ইনজুরি হবে না।
আমি আজকে এক সপ্তাহ একটা ওয়েট নিলাম, পরের সপ্তাহে যে এটা 10 কেজি মেরে দিলাম, তাহলে 100% স্পাইনে ইনজুরি হবে, ঠিক আছে? তো আমাদের এটা একটু সিকোয়েন্স মেনটেন করে যতই লিফট করো, মানে ইনজুরিটা হওয়াটা এত সহজে হয় না। সেটাই, আমি যতটুকু ক্যাপাবল আমি ঠিক ততটুকুই ওয়েট ইউজ করবো, কিন্তু আমার ফ্রেন্ড মারতেছে ধরেন 100 কেজি দিয়ে স্কোয়াট, মানে আমি পারবো না, তারপর আমি ট্রাই করতে যাই, তখন আমার অ্যাক্সিডেন্টটা হয়। মানে ব্যাপারটা এমনই, ইগোটিক প্রবলেম হয়ে দাঁড়ায় একটা, যে ও পারতেছে, আমি ওর সাথেই ব্যায়াম করতেছি, আমি পারতেছি না, অথচ ওর এক্সারসাইজের বয়স হচ্ছে আপনার 10 বছর, আর আমার এক্সারসাইজের বয়স হচ্ছে 2 বছর। এখন ওর সাথে আমার কম্পেয়ার করলে তো হবে না, সেই ক্ষেত্রে ইয়েগুলো হয়, অ্যাক্সিডেন্ট গুলো হয়। আচ্ছা, আমরা যারা ভিউয়ার্সরা আছি, কাইন্ডলি আমরা আবার একটু পোস্টটা শেয়ার করে দেব, লাইভটা শেয়ার করে দিব, এবং যদি ভাই আপুর কাছে কিছু জানার থাকে, কোনো হেলথ রিলেটেড যে কোনো কোশ্চেন জানার থাকে, অবভিয়াসলি আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিই। আচ্ছা ভাই আপু, আপনাদের দুজন কাছে একই একটা সেম কোশ্চেন থাকবে, যে আপু তো আপনি তো চ্যাম্পিয়নশিপ মানে খেলেছেন, বাংলাদেশ ওয়েট লিফটিং খেলেছেন, তো সেক্ষেত্রে যদি কেউ এই পাওয়ার ক্যাটাগরিতে মানে এই পাওয়ার লিফটিং এ যদি যেতে চায়, সেক্ষেত্রে কি কি স্টেপসটা নিবে? এখন পাওয়ার তার লিফটিং কি এর কি জন্য আমাদের ট্রেনিং আছে। হ্যাঁ, প্রপার ট্রেনিং করতে হবে, রুটিন ফলো করতে হবে। সবচেয়ে আমি এটা সবসময় বলবো, কারণ আমাদের পাওয়ার লিফটার রুটিন ফলো করতে হয়, কারণ আমাদের ওয়ার্কআউট গুলো সেম হয় না বডি বিল্ডারদের মতো। তারা প্রত্যেকটা মেশিন ইউজ করে, আমরা করতে গেলে আমাদের স্পাইন, আমাদের বেশিরভাগই আমাদের পাওয়ার লিফটিং যেটা, সেটা আমাদের বোনসে আর লিগামেন্টসে বেশি প্রেশার পড়ে, ঠিক আছে? যেমন বডি বিল্ডারদের মাসলস লাগে আমাদের, যেহেতু যেটা বোনসের উপর চলে যাচ্ছে, স্পাইনে, লোয়ার ব্যাকে সবচেয়ে বেশি। তো এই জন্য আমাদের প্রপার ট্রেনিংটা করা উচিত সবচেয়ে আগে। ট্রেনিং যদি ভুল হয়, তাহলে ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি থাকে। পাওয়ার লিফটিং করতে হলে রুটিন ফলো করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমার আজকে হতো আমি ফেলিয়ার হয়ে গেলাম, হলো না, মানে করতে হবে, মানে এটা আমি করেই যাবো আর কি, এই ডিটারমিনেশনটা থাকতে হবে, তাহলেই মানে ভালো রেজাল্ট আসবে আর পার্টিসিপেট করা যাবে ইনশাল্লাহ। আর আস্তে আস্তে পাওয়ার লিফটিং অনেক বেশি মানুষজন করতেছে আমাদের সবাই এখন, দেখে আমি ম্যাক্সিমাম মেয়েরা আর কি বেশি পাওয়ার লিফটিং অনেক বেশি, আমার খুব ভালো লাগে। আমিও যে আপনাদের ওখানে মানে যে কয়েকটা গেম হয়েছে, আমি মানে গেলাম, দেখলাম মেয়েরা খুব, মানে আগে তো জিম বলতে মেয়েরা না 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 জিমে যাওয়া যাবে না, বাসা থেকে পারমিশন দিবে না, কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান অ্যাকচুয়ালি এখানে একটা কথা আছে ভাইয়া, আগে কিন্তু মেয়েদেরকে ওয়েট নিতে মানা করা হতো যে নিয়েন না, হ্যাঁ 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 মাসল হয়ে এক্স্যাক্টলি, যাবে, ওয়েট করলে, ওয়েট নিলে ছেলেদের মতো মাসল হয়ে যাবে। হ্যাঁ, এটা আমিও অনেক ফেস করছি। অ্যাকচুয়ালি আমাকে অনেকেই বলছে মাসল হয়ে যাবে, আমি চাই মাসল হইতে। অ্যাকচুয়ালি একটা মেয়ে তো একটা ছেলের মতন কখনোই মাসল হয়ে যাবে না, আমাদের হ্যাঁ হ্যাঁ বডি হ্যাঁ কোনোটাই ডিফারেন্ট একটা ছেলের থেকে। একটা হ্যাঁ ছেলে হ্যাঁ যদি 100টা পুশ আপ মারে, ওর যে মাসল হবে, আমি 200টা মারলেও তার মতন হবে না, তো এক না, না। এখানে হরমোনাল একটা ব্যাপার এখন আছে। মেয়েরা অনেক আগানো পাওয়ার লিফটিং এ, মানে খুব ইয়ে। হুম, এখন ওয়েট নিতে অ্যাকচুয়ালি মেয়েরা ভয় কম পায়, আগের মতো না। হ্যাঁ, আচ্ছা, আমাদের ওই আগে ছেলেরাই না সাম্মি করতো আন্টি, অ্যাকচুয়ালি, যে নিয়ে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাম্মি আন্টি, আমি আন্টি বলি উনাকে সবসময়, এখানেও আন্টি বলতেছি। তো উনি মানে উনাকে দেখলে আসলে আমাদের যারা আমরা ছোট আছি শিখার আছে অনেক কিছু। অবভিয়াসলি হ্যাঁ, সে অনেক মানে ভালো কম্পিটিশনে আমি দেখছি পার্টিসিপেটের সময়, অনেক ভালো ছিল হ্যাঁ তার লিফটিং গুলো, অনেক ভালো হ্যাঁ, মানে ওনার অ্যাপ্রিসিয়েটেবল। ওনার কথা হচ্ছে আমাকে বলতেছে যে আঙ্কেল শুধু পাশে থাকেন, আর কিছু বলা লাগবে না, শুধু পাশে থাকেন, আমি এমনিতেই ওয়েট উঠে ফেলবো। আর আঙ্কেলও ছিল কিন্তু ওখানে, আঙ্কেল ওনার হাজবেন্ড যে, উনি তো খুশি, প্রচন্ড খুশি, যে আঙ্কেল কি খাবেন, আপনাদের খাওয়াবো, কি খাবেন শুধু বলেন, শুধু আন্টিকে একটু দেখে। আচ্ছা ভাইয়া, এবার আপনার জন্য সেম টাইপের কোশ্চেন, লাইক কেউ যদি বডি বিল্ডিং এ যেতে চায়, সে যদি খেলতে চায়, তখন তার কি কি স্টেপস গুলা নিতে হবে?
বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ? বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ খেলার জন্য? বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ খেলার জন্য সর্বপ্রথম তার ভালো ফিজিক থাকতে হবে, তাকে প্রপার ডায়েট করতে হবে। আমাদের গেম খেলার জন্য যে ডায়েটটা করতে হয়, প্রপার ডায়েটটা মেনটেন করতে হবে, ঘুমাতে হবে, এক্সারসাইজ করতে হবে আপনার প্রপার ওয়েতে। মানে বডি বিল্ডিং গেমের রুটিন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আর মানে আম, মানে রেগুলার ওয়ার্কআউট কিন্তু একরকম, আর গেমের ওয়ার্কআউট কিন্তু একরকম। তো এগুলা মানে যার থেকে ট্রেনিং করবে, বডি বিল্ডিং এ ট্রেনিং করার ইয়ে আছে, সিস্টেম আছে। তো যার থেকে ট্রেনিং করবে এই ট্রেনিং অনুযায়ী তাকে চলতে হবে, তার ডায়েট করতে হবে ওই রকম। তাহলে সে যে বডি বিল্ডিং গেম খেলতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে সম্ভব। বডি বিল্ডিং এর এটাকে কি বলে, ডায়েট যেটা, মানে এমনও সিচুয়েশন হয় লাস্টের মানে 2-3 দিন আগে, ওয়েট দেওয়ার 2-3 দিন আগে আপনার পানিও খেতে পারবেন না, মানে এমন একটা অবস্থা হয়। বডি বিল্ডিংটা প্রচুর কষ্ট, প্রচুর। আপনার 2 মাস আগে থেকে খাওয়া অফ করে দিতে হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার। অনলি আপনি সবজি খাইতে পারবেন, চিকেন, ফিশ, এগ হোয়াইট। ডে বাই ডে এটা চেঞ্জ হতে থাকে, মানে ওটস থাকে ফার্স্টের দিকে, পরে এগুলো অফ হয়ে যায়। একদম লাস্টে আপনার 2 দিন পানি অফ করে রাখতে হয়, তো ওয়াটার বডি না আসে। সল্ট, চিনি এগুলো কিছুই খাওয়া যাবে না। বডি বিল্ডিংটা অনেক কষ্ট। আর যখন আপনি স্টেজ উঠবেন, যখন তাহলে আপনার ওই টাইমে টপ সিক্স সিলেক্ট হবেন, তখন আপনার কাছে ওই কষ্টটা আর কষ্ট মনে হবে না। ওটার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম, একদম অন্যরকম। জি ভাই বলেন। ভাইয়া যেটা ছিল যে এই যে 2 দিন তো হচ্ছে মানে ওয়াটার, সল্ট, সুগার সবকিছু, সুগার সল্ট তো আগে থেকে অফ হয়ে যায় আমি যতটুকু জানি। ও ওয়াটারের যে কথাটা হচ্ছে মানে যে পিক উইকে, তো লাস্টের ভাই দুই আমি দিনটা কিভাবে মানে আরেকবার একটু কিরকম বলবেন ফিল হয় লাস্টের 2টা দিন? মানে আমার কথা ছিল লাস্টের যে ফিল। বডি বিল্ডিং এর যে স্টেজে, হ্যাঁ হ্যাঁ, লাস্টের হ্যাঁ, 2 দিন কিভাবে ম্যানেজ লাস্টের করেন বা 2 দিন কিভাবে, আপনার মানে এটা তো অনেক কষ্ট। আমার যেমন লাস্ট গেমের কথা বলি, আমি আমার লাস্ট গেম, লাস্ট 2 দিন আমি আমাদের তো এক্সারসাইজ বন্ধ হয়ে যায়, এক্সারসাইজ করা বন্ধ হয়ে যায় 3 দিন আগে থেকে। যেদিন আমরা ওয়েট দিব তার 3 দিন আগে থেকে আমরা এক্সারসাইজ করে দিই। আর হচ্ছে তার আগ মুহূর্তে যেগুলা মানে এক তো ডায়েট, আপনার বডিতে কোনো খাবার নেই, যতটুকু লিমিটেড খাবার। একটু পর পর যে ক্ষুধা লাগতেছে, আপনার মেজাজ প্রচন্ড খারাপ। আপনার পেটে খাবার না থাকলে তো আপনার কোনো কিছু ভালো লাগবে না। প্রচন্ড মেজাজ খারাপ থাকে, স্বাভাবিক। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না। কেউ ভালো কথা বললো তাকে অ্যান্সার দিতে ইচ্ছে হয় না। আমি কি করতাম, আমি জিমে যেতাম, সকালে কার্ডিও করতাম, হালকা কিছু এক্সারসাইজ করে বাসায় চলে আসতাম। বাসায় চলে এসে আমার একা রুমে থাকতাম। ওই টাইমে কারোর সাথে কোনো কথা বলতাম না, মেজাজ প্রচন্ড খারাপ থাকে। মানে ক্ষুধা, পেটে সবসময় ক্ষুধা। তো ওয়েট দেওয়ার পরে আপনি আবার খেতে পারবেন। ওয়েট দেওয়ার পর আপনি পিনাট বাটার খেতে পারবেন, ব্রাউন রাইস খেতে পারবেন, তারপর চিকেন খেতে পারবেন, ফিশ খেতে পারবেন, বাট পানি খেতে পারবেন না। আপনার 2 দিন আগে থেকে যে পানি অফ হবে, আপনার গেম মানে ফাইনালের দিন খেলা শেষ করে আপনি পানি খেতে পারবেন, মানে স্মৃতি সহকারে। এর আগে আপনার সর্বোচ্চ গলাটা ভিজানোর জন্য যতটুকু পানি দরকার ঠিক অতটুকু খেতে হবে, পানি খাওয়া যাবে না। আর ভাইয়া লাস্টের খেলার মানে যেদিন খেলাটা শেষ, এরপর মেবি বডি বিল্ডারদের সবার একটা কার্বস লোড নিতে হয়, সাইকেল হ্যাঁ, করতে হয় কার্বস লোডে, কারণ তো হ্যাঁ, কার্বোহাইড্রেটটা অনেক আগে থেকে অফ করে দেন, বডি থেকে কার্বসের মাত্রা খুবই কম থাকে, মানে থাকেই না কম বলতে থাকে, গেলে। হ্যাঁ, থাকে না, হ্যাঁ। খেলা খেলা শেষ হলে তো যে যার মতো যা ইচ্ছে মানে খাইতে থাকে। আমি যেমন লাস্ট টাইম আমরা এক জায়গায় বসছি, পিজা টিজা বার্গার টার্গার যা ছিল, কোক টোক যা ছিল সব খেয়েছি। মানে খেলা শেষ, এখন আর কোনো ডায়েট নাই। আমি স্টিল এখনো তেমন একটা ডায়েট করি না, কারণ এই লকডাউনে আবার গেম কবে হবে কি আসার বিষয়, এই জন্য এখন তেমন হার্ড ডায়েট করি না। এই মানে ভাইরাসটার প্রভাব একটু কমলেই আবার ডায়েটে চলে যাব। মানে ওই হার্ড ডায়েট না, নর্মাল জাস্ট রাতের ভাতটা অফ রাখবো। আপনি রাতের ভাতটা অফ রাখলে বডিটা লিন থাকে। রাতে ভাতটা খেলেই
বডি আর মানে প্যাক, আপনার সিক্স প্যাক অ্যাপস এগুলো ধরে রাখা যায় না, প্যাট বেড়ে যায়, মানে ডার্টি ফ্যাট গুলো হবে না। ডার্টি ফ্যাট হবে। হ্যাঁ, রাতে খাওয়া যাবে না। রাতে আপনি 8টার মধ্যে ডিনার করে ফেলবেন, ডিনারে ডিনারে সবজি অথবা চিকেন থাকবে, সবজির সাথে চিকেন থাকবে বা অথবা ফিশ থাকবে, এই খাবার হবে আপনার। শোয়ার আগে আপনি একটু দুধ খেতে পারেন, এই, তাহলে বডিটা লিন থাকবে, ডার্টি ফ্যাট ধরবে না বডি। আচ্ছা, আপনার মানে রবিন ভাই, মেন খাবারের নিয়মটা হচ্ছে সকালে ব্রেকফাস্টে, ওইটা হেভি খাইতে হয়। আচ্ছা জি বলেন। ভাইয়া, আপনার একটা কোশ্চেন ছিল। অনেক সময় অনেকে বলে যে আহ, যেটা শোনার কথা আর কি, যে একটা এইজের পর থেকে আসলে জিমটা স্টার্ট করতে হয়। দেখা যায় অনেকে বলে যে কলেজে ওঠার আগে করো না, অথবা এতে বডি স্ট্রাকচার নষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনি আসলে কি বলবেন? মানে এটা কি এজ রেস্ট্রিকশনটা আর কি। এই যে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। মানে এখানে মানে এটা হচ্ছে, অনেকে বলে যে আপনার এই 16 বছর বা 18 বছর এর আগে এক্সারসাইজ করা উচিত না, মোটামুটি না, যথেষ্ট বয়স হলে। মানে তেমন কিছুই না, কারণ আপনি ধরেন আপনার 14 বছর বয়স, কিন্তু আপনার হেভি ফ্যাট, আপনি এই ফ্যাটের কারণে আপনার চলাচল করতে সমস্যা হচ্ছে, আপনার ওভারওয়েটের কারণে আপনার পা ব্যথা করতেছে, হাঁটু ব্যথা করে, তখন কি করবেন? আপনার এক্সারসাইজ কিন্তু করা লাগবে তখন। সেটাই। তখন আপনি চলাচল করতে আপনার সমস্যা হচ্ছে, তখন কি করবেন? ওই ফ্যাটটা আপনি কিভাবে করবেন? না খেয়ে থাকবেন? না খেয়ে থাকলে ওই আপনার হাঁটাহাঁটিও তো করা লাগবে। জি। তো এটা আপনার অনেকে ভুল মানে এটা বলে যে মানে আম, যেমন গতকাল কি একজন মানে জিমে বলতেছে আমাকে যে হাইট কিভাবে বাড়ানো যায়, মানে এমন কিছু, হ্যাঁ এমন কিছু ইয়ে আছে যে আমরা শুনে মানে ইয়ে করলাম, যে জানতে পারছি যে ঝুল মানে চিন আপ মারলে হাইট বাড়ে। হ্যাঁ, পুল আপ মারলে হাইট বাড়ে। আসলে মানে পুল আপের সাথে তো হাইটের সম্পর্ক না, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যতটুকু দিবে আপনাকে নর্মালি হবে। সেটাই। আপনার আচ্ছা, এক্সারসাইজ করা যাবে, কিন্তু মানে হেভি ওয়েট যেটা, হেভি ওয়েটটা করা যাবে না। মানে লাইট ওয়েট যেটা বা কার্ডিও টাইপ এক্সারসাইজ গুলা, বেলির এক্সারসাইজ গুলা, এগুলা সে করতে পারবে, এগুলো করা যাবে। বাট আমরা যেরকম হেভি মানে লিফটিং করি, একটা প্রপার এইজের আগে হচ্ছে ওয়েট লিফটিং করতে পারবে না, হেভি লিফটিংটা হ্যাঁ করতে পারবে। হ্যাঁ, আপনার অল্প অল্প ওয়েট দিয়ে করলো, যেটা আপনার বডি টোনটা চেঞ্জ হলো, শেপ চেঞ্জ হলো, আচ্ছা। এইভাবে আর করতে পারে। যারা আমরা ভিউয়ার্স আছি, যদি ভাইয়া আপুর কাছে কিছু জানার থাকে অবভিয়াসলি আমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিই। আর আপু ভাইয়া, আমাদের মোটামুটি এই পার্টটা শেষ। আমরা এখন কমেন্ট সেকশন থেকে কিছু কমেন্ট নিব, যারা আপনাদের জন্য কিছু কমেন্ট আছে, আমি অলরেডি দেখেছি। আমি এগুলো ডিসপ্লেতে শো করে দিচ্ছি। ফার্স্টের কোশ্চেনটা হচ্ছে আসলে ঋতু আপুর জন্য। দেখে নাও। ঋতু আপুর কাছে আমার প্রশ্ন, আপু পাওয়ার লিফটিং আই শুরু করতে তাসির, হলে তাকে আমি কোনো উত্তর দিতে রাজি না, কারণ ও হচ্ছে আমার ম্যাট লিফটেছে। আচ্ছা, বেড লিফট মারো ভাই, হয়ে যাবে। ও কোশ্চেন করছে। অ্যাকচুয়ালি আমি ওর কোশ্চেন অ্যান্সারটা দিচ্ছি। পাওয়ার লিফটিং শুরু করতে হলে আচ্ছা, first আমাদের পাওয়ার লিফটিং এর যে রুটিন গুলা মানে যেগুলো আছে সেগুলো ফলো করতে হবে। আমাদের খাবার মেনটেন করতে হবে। আমাদের যেহেতু পাওয়ার লিফটিং এ অনেক ধরনের ওয়েট আছে, 60, 70 কেজি, 80 কেজি ছেলেদের, আর মেয়েদের তো হচ্ছে ওপেন ক্যাটাগরি। ঠিক আছে, মেয়েদের ওপেন ক্যাটাগরি হলো আমাদের আইপিএস পয়েন্ট হয়, যেটা আমার বডি ওয়েট 60, একজন হচ্ছে 90 কেজি খেলতেছে, তাহলে আমার তো বডি ওয়েট সেম না। তো আমাদের বডি ওয়েটটা আইপিএস পয়েন্টে হয়, যেটা আমার লিফটিং ওয়েট আর আইপিএস পয়েন্ট ম্যাটার করে। তো আমাদের ডায়েটটা অবভিয়াসলি মেনটেন করতে হবে, আমাদের প্রপার ট্রেনিং করতে হবে। আর যখন আমি সাপোজ আমি একটা পাওয়ার লিফটার হব, তো আমার মাথায় এটা রেখেই সেট আপ করে আমার ওয়ার্কআউট ট্রেনিং করতে হবে সবচেয়ে আগে, যেটা যে আমি পাওয়ার লিফটিং করতে মানে ওইটারই প্রপার ট্রেনিং গুলো হবে, যেটা আমার মতে মনে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আসলে আমাদের দুজনের কাছে আমি অ্যান্সারটা চাচ্ছি। ওয়েট গেইন কিভাবে করব সেটাও বলেন। বলেন আপু, ফার্স্ট বলেন। আমরা
আপুর কাছে চলে যাই, লেডিস ফার্স্ট। আচ্ছা, আপনি যদি ওয়েট গেইন করতে চান, আপনার কার্ব লোডিং করতে হবে, কার্ব লোডিং। আপনার কার্ব সাইক্লিং মানে যে আমরা কি করি, আমরা একবেলা খাবার খাই। যাদের মেটাবলিজম ফাস্ট, ওয়েট সহজে বাড়ে না, যেহেতু আমারটা একটু বাড়ে। তো আমরা যাদের মেটাবলিজম ফাস্ট, আমাদের খাবারের কার্বোহাইড্রেট, আমাদের প্রোটিন ইনটেক অনেক বেশি করতে হবে, লাইক চিকেন অনেক বেশি খেতে হবে। আমাদের খাবার সবকিছু, আমি আগে চিন্তা করেছি যে ওয়েট বাড়ানো হোক আর কমানোই হোক, দুটোই ডিপেন্ড করে হচ্ছে আপনার ডায়েট, আপনার খাবারের উপরে। আমি যখন লুজ করতে যাব, আমি কার্ব কমাই দিব। যখন আমি গেইন করবো, আমি কার্ব বেশি করব, প্রোটিন বেশি নিব। আর এই তো ভেজিটেবলস আছে, যেটা সব সময় থাকবে। তখন প্রোটিনটাও বাড়বে আর কার্বোহাইড্রেটও বাড়বে। তো এইভাবে। আর তখন অবভিয়াসলি এডিটিং করতেই হ্যাঁ, হবে। সবকিছু বেশি থাকবে, এবং আপনার একটা লিমিট থাকবে যে আমি এতক্ষণ, আমার একটা রুটিন থাকবে খাবারের, যে আমি আহ, হ্যাঁ, মানে ডায়েট প্রতি 2 করতে। ঘন্টা পর পর একটা খাবার খাবো, প্রতি 2 ঘন্টা পর পর একটা করে মিল নিবো, বা 3 ঘন্টা পর পর একটা করে মিল নিবো। একটা যেমন আমার 5 কোনো থেকে মিলে থাকবে, 6টা মিল আর কি নিতে হয়। মানে হ্যাঁ, রুটিন মেইনটেইন 6টা করতে মিল হবে একটা। থাকবে। 6টা মিল থাকবে, হয়তো কোনো মিলে আপনার ওটস, তারপর হচ্ছে কলা, তারপরে হচ্ছে ফ্রুটস, তারপর হচ্ছে বাদাম, এটা থাকবে। কোনো মিলে শুধু ফ্রুটস থাকবে, কোনো মিলে চিকেন থাকবে, কোনো মিলে এগ হোয়াইট থাকবে, আর কোনো মিলে হচ্ছে ফিশ থাকবে। এইভাবে আসলে আমাদের খাবারগুলো মেনটেন করতে হবে, ওইভাবে 6টা মিল তৈরি করতে হবে, তাহলে আপনার ওয়েটটা বাড়বে। তাতে কার্বোহাইড্রেট আর থাকবে, তবে কার্বোহাইড্রেট বেশি না দেওয়াই ব্যাপারটা ভালো। হচ্ছে হেলদি ডায়েটটা এই করতে হবে। কোশ্চেনটা হুম। এই কোশ্চেনটা আমি করছে, তো আমি তাকে বলবো যে তোমার অবভিয়াসলি যে ওয়েট লিফট করতে হবে, কারণ আমি ওয়েট লিফট করবো, আমার বডিতে নতুন মাসল আসবে। তো সেটা তো আমার হ্যাঁ, ওয়েট হ্যাঁ, হ্যাঁ, গেইন হ্যাঁ, করতে সাহায্য করবে, কিন্তু মাসলস গুলো সেটাই ওয়েট লিফটিংও করতে হবে। লেগস এর জন্য আমাদের শোল্ডার, আপার বডি, চেস্ট, ব্যাক, এভরি ওয়ার্কআউটে ফোকাস করতে হবে সবচেয়ে। আচ্ছা, আর আমরা তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে লেগসের ওয়ার্কআউটটা যারা প্রপার মানে ওয়েতে করবে। আমি এখানে আরেকটা কথা, ওয়েট গেইন বলতে বডিতে ফ্যাট আনার কথা হচ্ছে না। এখানে ওয়েট গেইন বলতে মাসল সহ একটা সুন্দর বডি, যেখানে আমি গেইন করতেছি, বাট সেই গেইনটা গুড গেইন, ফ্যাট হ্যাঁ, হ্যাঁ, না। হ্যাঁ, আর ঠিক আর মানে লেগসের ওয়ার্কআউটটা প্রপার ওয়েতে করলেও মানে বডিতে ওইভাবে ফ্যাটটা ধরতে পারে না, কারণ প্রচুর ক্যালোরি বার্ন হয়। লিখছে। হ্যাঁ, হ্যাঁ, লেগসে। ঠিক আছে ভাই, আপু আমরা চলে নেক্সট কোশ্চেনে চলে যাই। মেয়েদের লোয়ার স্টমাক ফ্যাট রিডিউস করার মেয়েদের কি লোয়ার করা উচিত? স্টমাক, অনেক সময় দেখা যায় বেশি না খেলেও বডি ফুলে যায়, ন্যাচারাল ওয়েতে ফিট কিভাবে থাকা যায়? আমরা দুজনের থেকে অ্যান্সারটা নিয়ে নিই। লোয়ার স্টোমাকের ফ্যাটের জন্য অ্যাবসের ওয়ার্কআউট করতে হবে, ডায়েট করতে হবে। রাতের বেলা একদমই কার্বস ইন করা যাবে না, সবচেয়ে বড় কথা এটা। মানে আমি 7টা-8টার পর থেকে কোনো কার্বস নিব না, কারণ আমাদের ফ্যাটের মানে অ্যাবসের, মানে আমার লোয়ার অ্যাবসের, লোয়ার স্টোমাকের যে ফ্যাটটা আসে, সেটা পুরো বডির উপর ডিপেন্ড করে। আমার বডিতে ফ্যাট আছে মানে আমার অ্যাবসে ফ্যাট আসবে। তো আমার ডায়েট করতেই হবে, কার্ডিও করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, অ্যাবস করতে হবে। আপনার ভাইয়ার থেকে শুনি। রাতের রাতের খাবারটা হচ্ছে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সারাদিনের মধ্যে যাতে ফ্যাট না ধরে বডিতে। রাতের খাবারটা যে ঠিক রাখতে পারবে, ধরেন রাতে 8টার মধ্যে আমি খাবার ডিনার শেষ করে ফেললাম, ডিনার শেষ করে আমি 5-10 মিনিট একটু হাঁটলাম, সেক্ষেত্রে আমার বডিতে ওই জিনিসটা থাকবে না, বের হয়ে যায়। এখন আমি খেয়েই আমরা 11টা-12টার দিকে খাই, খাওয়ার পর আমরা শুয়ে পড়ি সাথে সাথে, সেক্ষেত্রে ওই জিনিসটা ধরে ফেলে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা রাতে যারা খাই, তা আমরা মানে বাসায় যে রান্নাটা করে ওটার সাথে ঝোল থাকে, কিন্তু ওই ঝোল জিনিসটা অ্যাভয়েড করতে হবে, ওই ঝোলটাই খারাপ। আপনি রাতে চাইলে ভাতও খেতে পারবেন, কিন্তু ঝোলটা যদি অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে আর তেমন একটা সমস্যা নেই। তারপরও রাতে কার্বোহাইড্রেট দিলে খুবই অল্প। রাতের খাবারটা ইম্পর্টেন্ট। আর বিল্ডিং এর ক্ষেত্রে, আর জি বলেন আপু। একটা কথা আছে যে কেউ কেউ চিন্তা করে যে শুধু আমি পেট কমাবো, আমি বডিতে কিছু কমাইতে চাই না। ঠিক আছে, এটা যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে ভুল, কারণ আপনার ফুল আপনার পেটের দিকে ফ্যাট, তার মানে আপনার বডিতে ফ্যাট। আপনি ফুল বডির ওয়ার্কআউট করলেও আপনার ভুঁড়ি মানে যেটা লোয়ার অ্যাবস বলেন সব কমবে,
লোয়ার আপনার ফুল বডিরই ওয়ার্কআউট করতে হবে। লোয়ার অ্যাবডোমিনালের কিছু এক্সারসাইজ আছে, আপনি ওগুলা করতে পারেন। আহ, ওগুলা করলে হচ্ছে আপনার ফ্যাটটা ধরতে দিবে না। সবচাইতে আপনি যত এক্সারসাইজই করেন, সবচাইতে মেন হচ্ছে আপনার ডায়েট। আপনার যতক্ষণ পর্যন্ত আপনার ডায়েট ঠিক থাকবে না, আপনার কোনো লাভ নেই। ডায়েটটাই আচ্ছা মেন। ভাই, হুম। সেক্ষেত্রে ভাইয়া লোয়ার অ্যাপস এর জন্য কি কি করবে সে, যদি একটু বলতেন কি কি টাইপের এক্সারসাইজটা, লেগ রাইজ বা আর কি 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 করতে পারে? অনেকগুলোই আছে। মানে হ্যাঙ্গিং লেগ রেস যেটা আমরা মানে ঝুলে যেটাকে লেগ রেস মারি, ওটা সবচেয়ে কাজে। এবং ওখানে যদি আপনার পায়ে 5 কেজি অথবা 7 কেজি বা 10 কেজি, মানে যে যেরকম ক্যাপাবল, এরকম একটা ওয়েট নিয়ে করতে পারেন আরো ভালো। তাহলে আপনার ফ্যাটটা দ্রুত নামবে লোয়ার অ্যাবডোমিনাল থেকে। নর্মালি যে মানে ওয়েট দিয়ে যে করতে হবে এমন কিছু না, যদি সে ক্যাপাবল হয় সে ওয়েট দিয়ে করলো, পায়ের মধ্যে ওয়েট ফিক্স করে করলো। আচ্ছা, আমাদের মনে হয় লাস্ট কোশ্চেন একটা আছে, এটা আপুর জন্যই, আপুর ফ্রেন্ড নিয়ে কোশ্চেনটা করেছে। আপু 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 ডেডলিফট বাড়ানোর জন্য কি করা উচিত? আচ্ছা, ডেডলিফট বাড়ানোর জন্য কি করা উচিত? ডেডলিফটের জন্য তো বিট কনফিউজিং। এই কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি আমার ওকে করা উচিত, কারণ আমাদের পাওয়ার লিফটিং এর মানে পাওয়ার লিফটারদের মধ্যে ওর বেস্ট ডেডলিফট মারে, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমার ওকে করা উচিত। আর আমি যদি বলি যে হ্যাঁ, আমরা যদি আমাদের প্রোগ্রাম ফলো করি ওভাবে আমাদের প্রত্যেকটা লিফটের উপর মানে ট্রেনিং করতে হবে। আমার 130 45 আমার ডেডলিফট, আমি হচ্ছে 120 দিয়ে 5 করে রেপ করবো। হ্যাঁ, 5 reps এভাবে করে 3 উইকস 4 উইকস, মানে 3 উইকস বলছি না, অ্যাকচুয়ালি 10 উইকস এটা ফলো করার পর আমি পিআর অ্যাটেম্প নিব 140 থেকে 160 150, ঠিক আছে? এই তো, এটা আমি ওকে কি তাসিন ওর অনেক ভালো ডেডলিফট অ্যাকচুয়ালি। আপু আমি একটু বলি, মানে আমার মানে যেই করবে, তো আমি ভাইয়ার যেটা বলতেছি না, মানে যেই করবে আমার একটা নির্দিষ্ট একটা গোল থাকতে হবে যে আমি আজকে 20 কেজি দিয়ে করছি ডেডলি, আমি নেক্সট 1 উইক পরে আমার টার্গেট থাকবে 30 কেজি। এইভাবে যদি সে একটা টার্গেটে থাকে, তাহলে যে সে ওয়েট বাড়াতে ভাইয়া পারবে, এখানে কথা কন্টিনিউসলি সে আছে, ওয়েট বাড়াবে। আমি আমি একটা কথা বলি, আমি জি। 1 সপ্তাহে যদি 10 কেজি গেইন করি, ঠিক আছে, তখনই কিন্তু বেসিক্যালি আমাদের ইনজুরিটা আসে। না না, এটা আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি বুঝালাম, বুঝালাম। অ্যাকচুয়ালি যখন আমি ফার্স্টে জানতাম না না, অ্যাকচুয়ালি আমি তখন এরকম করতাম যে হঠাৎ করে আজকে 2 সপ্তাহ গেলে হ্যাঁ অনেকদিন হয়ে গেছে ট্রেনিং, আজকে যে ডেড মানে এটা করে কিন্তু আমি ইনজুরি হয়েছিলাম, আমার লোয়ার ব্যাকে আমি 3 মাস বসেছিলাম। তো তারপরে যে আস্তে আস্তে এটা প্রসেসিংটা বুঝলাম যে আসলে আমার যেটা আমি যত নিচ্ছি তার থেকে 50% 70% দিয়ে আমার 10 উইকস ট্রেনিং করতে হবে, তারপরে যে আমি একটা ভালো অ্যাটেম্প নেব। ওই তো আমি এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে মানে 1 সপ্তাহ পরে যদি ওয়েট বাড়ানো যায়। হুম হুম, ডেডলিফট অনেক রিস্কি আর কি, লোয়ার ব্যাকে যে ডিরেক্ট লাগে। প্রচুর রিস্কি, প্রচুর। আপু ভাই, আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে আচ্ছা, আসছি। তো আমরা আমরা শেষ পর্যায়ে আপু চলে আসছি আপনি এবং একটু and, মানে আমরা এখন লাস্ট চলে একটা যাব। কথা বলি আপু, আপনি মানে সর উদ্দেশ্যে এটা বলে দেন যে ডেডলিফট যারা করবে অবশ্যই যেন বেল্ট পরে করে, এটা ছাড়া যাতে না করে। অবভিয়াসলি এটা তো এটা বেল্ট আপনি তো ইউজ করতে হবে। এক্স্যাক্টলি স্যার। 100 বার আমাদের আমাদের ডেইলি পাওয়ার লিফটিং এর জন্য যে হচ্ছে ইউজ করে থাকি, যে বেল্ট, নি স্লিভ, রিস্ট ব্যান্ড, এগুলো আমাদের অবভিয়াসলি পাওয়ার ইউজ গ্রিপ। করতে হবে। পাওয়ার গ্রিপ না, পাওয়ার লিফটিং এলাও না একদম, বাদ স্টক। আচ্ছা ভাই আপু, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের প্রত্যেকটা লাস্ট একটা গেম খেলা হয়, আর যেহেতু আমরা শেষ পর্যায়ে চলে আসছি, তাহলে আমরা এখন গেমটা স্টার্ট করবো। তো গেমটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার। হ্যাঁ, এটাই গেম। এন্ড গেমস এর রুলস হচ্ছে লাইক উইদিন 5 সেকেন্ড অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তো আমরা গেমটা স্টার্ট করি। কি রুলস ভাই আবার বলেন? তো কাকে দিয়ে স্টার্ট করব? বললাম যে রুলস এন্ড রেগুলেশনস হচ্ছে এটাই যে উইদিন 5 সেকেন্ড অ্যান্সার দিতে হবে। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তো লেডিস ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, ঋতু আপুকে দিয়ে শুরু করি। তো ফার্স্ট কোয়েশ্চেন থাকবে ঋতু আপুর জন্য। ফার্স্ট কোয়েশ্চেন হবে শ্রেডেড ফিজিক আর বাল্কি ফিজিক, কোনটা পছন্দ? শ্রেডেড ফিজিক। কোনটা? ওকে, নেক্সট কোয়েশ্চেন থাকবে হচ্ছে, মানে আপনি অ্যান্সার দিবেন শ্রেডেড ফিজিক আর বাল্কি ফিজিক, কোনটা ফিজিক্স। perfect বা কোনটা পছন্দ আপনার? আচ্ছা ফিজিক্স। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন আমরা যাবো যে বডির কোন পার্টটা আপনি ট্রেন করতে বেশি ভালো লাগে, তার মধ্যে অপশন হচ্ছে চেস্ট, ব্যাক, আর্মস, বেলি এন্ড লেগ। আপনি মোস্ট ফেভারিট টু লিস্ট ফেভারিট এটাকে সর্ট আউট করবেন। লেগস। লেগ সবচেয়ে, তারপরে কি করবো? দেন মানে সর্ট আউট করবেন, লাইক সর্ট আউট করবেন, লাইক বডির কোন পার্টটা আপনার মোস্ট ফেভারিট টু লিস্ট ফেভারিট, যা সর্ট আউট করবেন। হ্যাঁ, এই তো সিরিয়াল করে আমার লেগস সবচেয়ে লেগস পছন্দ। লেগের ওয়ার্কআউট গুলো সব আমার খুবই ভালো লাগে। ফেভারিট স্কোয়াট সবচেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কার্ডিওর মধ্যে ট্রেডমিল আর সাইক্লিং? দুইটার একটাও না, অ্যাকচুয়ালি স্টেপার আর হচ্ছে অফ ট্রেনার। প্রশ্নটা আমিও বলছি। আচ্ছা নাইস। আচ্ছা ঠিক আছে, তো আপুর জন্য কোয়েশ্চেন হচ্ছে, লাইক আপনার পাওয়ার লিফটিং এর ইন্সপিরেশন কে? আমার পাওয়ারলিফটিং ইন্সপিরেশন হচ্ছে, আমরা যারা ম্যাডলিফটার্স আছি আমরা একজনকে ইন্সপায়ার করি। আমি, আমার সাথে তাসিন, রাহাত, সানভীর, বাপু, ইভা আলম, এই পাঁচজনই আমরা একজনকে ইন্সপায়ার করি। তো এটাই আমার ইন্সপিরেশন আমার মনে হয় সবচেয়ে বেশি। আচ্ছা যখন আর কি অনেক লেজি লাগে ওরাই সবচেয়ে বেশি আমার পাশে ছিল। আচ্ছা, তো আপু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেঞ্চ প্রেস অর স্কোয়াট? বেঞ্চ প্রেস। আই ওকে, থট আপু স্কোয়াডস বলবেন। তো কিন্তু আমার সবচেয়ে পছন্দ ডেডলিফট, আসলে আমার ফেভারিট ডেডলিফট। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা আবার ভাইয়ার কাছে চলে আসি। ভাইয়ের জন্য প্রথম কোয়েশ্চেন থাকছে, বাংলাদেশের বডি বিল্ডারদের মধ্যে কে সব থেকে বেশি ফেভারিট? লাইক এটার ভিতরে কিন্তু ভাইয়া আপনিও এই লিস্টে, তো আপনি কাকে বেশি ভালো লাগে? আহ, আমাদের বড় ভাই আছে একজন, মানে তাকে বাংলাদেশে মানে সবাই জানে তার সম্বন্ধে। সে হচ্ছে আমাদের স্বপন ভাই, রফিকুল ইসলাম স্বপন। রফিক ভাই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়ের জন্য সেকেন্ড কোয়েশ্চেন থাকবে শ্রেডেড ফিজিক আর বাল্কি ফিজিক? অবভিয়াসলি সেটা কি। ওকে, ভাইয়ের জন্য সেম কোয়েশ্চেন, যে বডির কোন পার্টটা সব থেকে বেশি ট্রেন করতে ভালো লাগে। এটা আমি 5টা অপশন দিচ্ছি, এই অপশন গুলো মোস্ট ফেভারিট টু লিস্ট ফেভারিট আপনি সাজাবেন। চেস্ট, ব্যাক, অ্যাপস, আর্ম এন্ড লেগ। লেগস, তারপর হচ্ছে অ্যাপস, চেস্ট, ব্যাক, আরেকটা কি ছিল যেন? আর্মস। আর্মস। তো আর্মস হচ্ছে আপনার লিস্ট ফেভারিট, আমার সব থেকে মোস্ট ফেভারিট ওয়ার্কআউট চেস্ট না, এন্ড আমরা আর্মস। মানে যারা আচ্ছা, গেম খেলে তাদের জন্য লেগস, মানে লেগসের প্রায়োরিটি ফার্স্ট। হ্যাঁ লেগে তো মেবি 60% মার্কিং থাকে লেগস এর উপর। হ্যাঁ, বাইসেপ ভাইয়া ওখানে মানে গেম খেলার জন্য বাইসেপ ইম্পর্টেন্ট না। বাইসেপ ইম্পর্টেন্ট থাকলে হচ্ছে ভাই আমি টপ 6ও সিলেক্ট হই না। লেগ আর ব্যাক, লেগসের মতো আচ্ছা। ব্যাকের মতো। আচ্ছা, কার্ডিওর জন্য একটু আগে যে সেম কোশ্চেন আছে, ট্রেডমিল না সাইক্লিং? না, আমার আপুর সাথে আমার মানে ওই কোশ্চেনটা এটা মানে সেম অ্যান্সার, আমার ক্রস ট্রেনার। তো এটা আমাদের আচ্ছা আচ্ছা, অ্যান্সারে তো নাই। একজন হচ্ছে কস্ট ট্রেনার আর একজন স্টেপ। আচ্ছা 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 ঠিক আছে, তো বেঞ্চ প্রেস না স্কোয়াট? স্কোয়াড। স্কোয়াট, হ্যাঁ, কারণ হচ্ছে আমার লেগস পছন্দ, ঠিক আছে। লেগসে এক্সারসাইজ করা। হ্যাঁ হ্যাঁ, লেগস পছন্দ। অ্যাকচুয়ালি আমি তো এখন স্কোয়াডে আচ্ছা বলি, ভাইয়া, আমার স্কোয়াডের প্রবলেমটা কোথায়?
আমি এবার সেকেন্ড হওয়ার জন্য রিজন হচ্ছে স্কোয়াড, কারণ আমাদের যেহেতু ফুল ডেপথ কাউন্ট করে, তো আমাদের স্কোয়াডে যখন বেশি নেই ডেপথে যে আছে একদম প্রবলেমটা আমাদের হইতে হয়, ফেস করতে হয়। তো এই জন্য স্কোয়াডের দিক দিয়ে আমি একটু মানে এই জন্য আমাদের ডেপথটা কাউন্ট আচ্ছা করা হয়, আচ্ছা সেটা আলাদা রেখে হুম। গেছেন এটা অ্যাকচুয়ালি। আচ্ছা 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 ভাইয়া and আপু, আপনাদের দুইজনের কাছে আমার কোয়েশ্চেন বলতে, হ্যাঁ কোয়েশ্চেনই ছিল একটা, যে প্রথম ভাইয়ের কাছে চলে আসি, আপনার ম্যাক্সিমাম ওয়েট লোড কতটুকু, কোন ওয়ার্কআউট স্পেসিফিক একটু বলবেন, ম্যাক্সিমাম ওয়েট আরেকবার একটু বলবেন? আপনার মানে ওয়ার্কআউট যে করছেন, আপনার ম্যাক্সিমাম ওয়েট লোড কোন ওয়ার্কআউটে বেশি বা কত কেজি, এটা যদি মেনশন করে দিতে, লাইক আপনার ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাবিলিটি এত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। আমি আগে বলবো নাকি আপনি বলবেন? আমার তো মনে হয় ভাইয়ার না লেগসই না সবচেয়ে ভাই, বেশি। ভাইয়াই বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়াই আচ্ছা, বলেন। আমি আমি পাওয়ার লিফটার না। আমি স্কোয়াট ম্যাক্সিমাম 130 130 কিংবা 40 এরকম, এর থেকে বেশি আমি Great. হ্যাঁ। আচ্ছা, তো আপুর কাছে চলে আসি। আমার আপুর ম্যাক্সিমাম কোনটা? হচ্ছে হ্যাঁ সেম সাপোজ হাইস্ট যদি ধরি তাহলে আমার ডেডলিফট 145 কেজি। নাইস। গ্রেট। ডেডলিফট 145 কেজি আর কি, আমার আসলে ডেডলিফট ইজ দ্য বেস্ট আর কি। 145 ফিমেলের আর একটা ভাইয়ের স্কোয়াড 140। 130 আমার স্কোয়াট, আমার স্কোয়াট 100। 10টা দিলে অনেকে শেষ হয়ে স্কোয়াড যায়। 100, হ্যাঁ এটা অনেক বড় ব্যাপার আপু। মানে আপনি যেভাবে নর্মাল বললেন, এটা এটা অনেক বড় ব্যাপার। ভাইয়া অ্যাকচুয়ালি আমার এই 100 দিয়ে হবে না ভাই, হবে না, এটা অনেক না কম। হবে, কিন্তু আপনাদের এইগুলা দেখি আর কি আরো মেয়েরা তো আসতেছে, এটা আমার মানে 100 অনেক স্কোয়াট, বড় ব্যাপার। আমার ডেডলিফট 145। থ্যাংক ইউ হুম। ভাই, থ্যাংক ইউ। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। তো ভাইয়া আপু, লাস্ট, এটা আসলে কোশ্চেন না, যদি আমাদের ইয়ুথদের সম্পর্কে, যেহেতু আমাদের একটা ক্রিয়েশন ইয়ুথ ডেভেলপমেন্টদের একটা পার্ট, ওদেরকে নিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্ট সব কাজ অ্যাক্টিভিটি করি, তো সেই ক্ষেত্রে যদি আপনারা ইয়ুথদেরকে নিয়ে যদি কিছু বলতে চান, আপু ভাইয়া দুজনেই, আপুর কাছ থেকে চলে যায়। আমি যদি বলি মানে ফিটনেস রিলেটেড, যে ইয়াং জি যারা জি। আছে তাদের সবারই, হ্যাঁ সবারই হচ্ছে ফিটনেসের উপরে অনেক বেশি ওয়ার্ক করা উচিত। আমরা এত আনহেলদি ফুড খাই, যেমন আমরা বার্গার পিৎজা সব সবারই কম বেশি ফেভারিট, ঠিক আছে? বাট আমাদের অ্যাকচুয়ালি আমি সবাইকে বলছি না তোমরা পাওয়ার লিফটার হয়ে যাও বা বডি বিল্ডার হয়ে যাও, এটা না হও, তারপরও সবাই ফিট থাকার জন্য জিমে ঠিক যাওয়া আছে। উচিত। রেগুলার ঘুমটা সব সময় পারফেক্টলি, আমাদের তাড়াতাড়ি ঘুমানো উচিত, আমরা রাত জাগি না জাগি, আমরা ঠিক মতন খাবার ফুড হ্যাবিট যেটা আমাদের উচিত। অ্যাকচুয়ালি আমাদের একটা ইয়াং আছে, এক সময় যে আমরা মানে আমাদেরও বয়স হবে, তখন আমাদের হেলদি থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তখন যদি আমাদের লাইফটা অনেক সুন্দর যায়, আমরা আমরা উল্টাপাল্টা খাবার দাবার করি, ঘরের সবকিছু ঠিক না রাখি, আমরা সুন্দরভাবে নিজেকে না রাখতে পারি, নিজেকে না ভালোবাসতে পারি, তাহলে আমরা একটা সার্টেন এজে যে আমরা অনেক সাফার করব। তো আমরা এটা না করি, আমাদের নিজেকে সবাইকে ভালোবাসি আর করি, সবসময় ফিট থাকার চেষ্টা করি, এটাই বলবো। ভাইয়া আমি বলবো আপু যেটা বলেছে এটা মানে আমারও সেম কথা, বাট আমার আরেকটু কথা আছে। বর্তমান যে সিচুয়েশন করোনা ভাইরাসের জন্য, আমি মানে যারা আমাদের ভিডিওটা দেখতেছে, আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এক্সারসাইজ করুন। জিমে যান অথবা না যান, বাসায় হলেও কিছুটা হলেও এক্সারসাইজ করুন। আমি সরল সেটা বলবো, এক্সারসাইজ করুন। আর যা বলার আপু তো বললোই, এক্সারসাইজ করতে বলবো বর্তমান সিচুয়েশনের জন্য। অনেকের ইয়োগা বাসায় করতে ভালো লাগে বা কোনো স্পোর্টস এর সাথে রিলেটেড, যাই করুক, কোনো না কোনো স্পোর্টস এর যেটাই সাথে, করুক, হ্যাঁ সবকিছু যেটাই করুক, ফিটনেস রিলেটেড। হ্যাঁ 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 হ্যাঁ, যেটাই করুক বা কিছু না কিছু করুক। কারণ এখন আপনার আমাদের যারা মানে ডাক্তাররা আছে, তারাও বলতেছে যে এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করেন, এক্সারসাইজ করেন। তো সেই জন্য আমি বলবো যে মানে যতটুকুই করেন,
10 মিনিট ফ্রি 20 মিনিট যতটুকু পসিবল আপনার ফিট থাকার জন্য, বর্তমান সিচুয়েশনের জন্য, করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার এক্সারসাইজ করুন। এখন জিমে করেন, বাসায় করেন, আপনার যেখানে আপনি কমফোর্ট জোন যেখানে আপনার করেন। আমার কথা এটাই। ঠিক আছে আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার থ্যাংক জন্য। ইউ থ্যাংক ইউ ভাইয়া। এভরিওয়ান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদেরকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো It's আপনার our সাথে pleasure পরিচয় ভাইয়া। হয়ে, গল্প করে। না, আপুর সাথে ভালো লাগলো কথা বলে। দোয়া থ্যাংক ইউ করবেন ভাইয়া। আমার জন্য যাতে আমি মানে ফিউচারে মানে 1 নাম্বার হতে পারি। এখন তো 3rd হয়েছি, হ্যাঁ, 1st হইতে পারি। ভাইয়াদের এমনি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। খেলা আবার কবে হবে? কিছু কি আপডেটস এসেছে? মানে পাওয়ার লিফটিং আরেকবার কোশ্চেন করেন, আমাকে বলছেন? হ্যাঁ, দুজনের আমাদের ক্ষেত্রে। একটা হচ্ছে এবার প্রিন্স ভাইয়ার একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল, প্রিন্স ক্লাসিক। এপ্রিলের 10th হওয়ার কথা ছিল, কিন্তু আমরা করলাম আমাদের যে করোনা ভাইরাসের জন্য সেটা পিছানো হয়েছে। এটা যে কোনো একটা মানে এই সিচুয়েশনটা থেকে চলে যাওয়ার পরে আমাদের এই কম্পিটিশন হবে, সেটা শুধু ডেড লিস্টের উপর। আমাদের অ্যাকচুয়ালি ন্যাশনাল কম্পিটিশন হওয়ার কথা, আমরা বেসিক্যালি নভেম্বরে খেলি। তো এবার একটা নভেম্বর নভেম্বরে, হ্যাঁ, ডিসেম্বরের আপনাদের তো দিকেই একটা হবে। দিয়েছে, ক্যালেন্ডার করে দিয়েছে। ক্যালেন্ডারটা এখন আর দিচ্ছে না তো ভাইয়া, কারণ আমাদের তো এখন করোনা হুম। ব্যাপারটা না সেটাই, মানে এখন আপনাদের তো সব একটা কিছু। আছে, ক্যালেন্ডার আছে যে অমুক দিন খেলা আমাদের হবে। অনেকগুলো খেলা দিছিল অ্যাকচুয়ালি, এপ্রিলে ছিল, জুলাইতে হ্যাঁ। ছিল, তারপর ডিসেম্বরে ছিল। তো জুলাই এপ্রিল এগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। আমিও মানে প্রতিটা খেলাই আপনাদের ওখানে আমি থাকি, উপস্থিত থাকি। আমার মমিন ভাইয়ের সাথে আমার মোটামুটি একটু ভালো সম্পর্ক আছে। আর প্রথম খেলা যেটা 18 সালে যে প্রথম খেলাটা ছিল, সেখানে আমার খেলার কথা ছিল। তো মানে আমি ছিলাম ঢাকার বাইরে ছিলাম, নেটওয়ার্কও ছিল না ফোনে, আমি ওই রেজিস্ট্রেশন করতে পারিনি, সেজন্য আর খেলা হয়নি আর কি। এটার পাওয়ার লিফটিং এর জন্য তো সবচেয়ে বড় থ্যাঙ্কস মোমিন ভাইকে দেওয়া উচিত, কারণ তাকে না থাকলে মেবি হ্যাঁ। পাওয়ার লিফটিং কম্পিটিশনে কখনো হতো না। না, হতো না। হ্যাঁ, মানুষ জানতোই না, বুঝতোই না তো এটা কি জিনিস। অবভিয়াসলি বুঝতো না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া আপুর হচ্ছে আপকামিং ডেটস এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো, and thanks a lot থ্যাংক ইউ for ভাইয়া, coming থ্যাংক to ইউ our সো show. মাচ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদেরও ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ, আমাদেরও ভাইয়া। ঠিক আছে এন্ড ভাইয়া, ভিউয়ার্স যারা সবাই ভালো দেখছেন থাকবেন। তাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।